আমার নাম সঞ্জু। আমি মুম্বাই শহরের একটা পুরনো পাড়ায় থাকি। এখন আমার বয়স ২২ বছর। কিন্তু এই গল্পটা তখনকার, যখন আমি মাত্র ১২ বছরের ছিলাম। আমাদের বাড়ির পিছনে আঙ্কেল আর তার স্ত্রী রাগিনী আন্টি থাকতেন। আঙ্কেল বয়সে অনেক বড় ছিলেন, কিন্তু আন্টি যেন কোনো সিনেমার নায়িকা। লম্বা ঘন চুল, বড় বড় কালো চোখ, গোলাপি ঠোঁট আর একদম ফর্সা। ছোটবেলা থেকে আমি তাকে দেখে আসছি, কিন্তু কখনো কথা বলার সাহস হয়নি। একদিন আন্টি খাটিয়ায় শুয়েছিলেন, তার ওড়না একটু নেমে গিয়েছিল আর চোখ বন্ধ ছিল। আমি শুধু তাকিয়েছিলাম। হঠাৎ তিনি চোখ খুললেন, সোজা আমার দিকে তাকালেন আর বললেন, সঞ্জু, কি দেখছো? আমি তো একদম ঘাবড়ে গেলাম। তাড়াতাড়ি বললাম, কিছু না আন্টি। তারপর অন্যদিকে তাকানোর ভান করলাম, কিন্তু মন তো আর ঠিক থাকছে না। আন্টি হালকা হেসে বললেন, আচ্ছা। আমি মাথা নাড়লাম আর চুপচাপ ফিরে এলাম। কিছুক্ষণ পর আন্টি আমাদের বাড়িতে এলেন। মায়ের সঙ্গে হাসি মুখে গল্প করতে লাগলেন। আমার ভয় হচ্ছিল, কোথাও আন্টি মায়ের কাছে কিছু উল্টোপাল্টা বলে না দেন। আমি চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তখনই পিছন থেকে ডাক, সঞ্জু। আমার তো পা কাঁপছে। ভয়ে ভয়ে ঘুরে বললাম, জি আন্টি। আন্টি আবার হালকা হেসে বললেন, বাজারে যাচ্ছ? আমার জন্য কিছু জিনিস নিয়ে এসো। মাও মাঝখান থেকে বলে উঠলেন, হ্যাঁ বাবা, নিয়ে এসো। আমার আর কোনো উপায় ছিল না। মাথা নাড়লাম। আন্টি একটা কাগজে লেখা লিস্ট আর টাকা দিলেন। যাওয়ার সময় বললেন, জিনিস নিয়ে আমার বাড়িতেই চলে এসো। কথাটা আমার কেমন যেন লাগলো, তবু কিছু না বলে চলে গেলাম। বাজার থেকে জিনিস কিনে ফিরলাম। মা বললেন, আন্টি তার বাড়ি চলে গেছে। ভাবলাম ঠিক আছে, দিয়েই আসি। তার বাড়ির দরজা হালকা খোলা ছিল। ভিতরে উকি দিয়ে ডাকলাম। আন্টির গলা ভেসে এলো, আয় ভিতরে আয় সঞ্জু। আমি গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন, বাহ, তুমি তো তাড়াতাড়ি চলে এলে। আমি জিনিস দিয়ে চলে যাচ্ছিলাম, তখনই তিনি ডাকলেন, সঞ্জু, একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করুন। তিনি মাথা নিচু করে হালকা হেসে বললেন, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? আমি তড়িঘড়ি বললাম, না আন্টি। তার চোখে একটা অদ্ভুত চমক দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, কি হলো আন্টি? তিনি বললেন, এমনি জিজ্ঞেস করলাম। তারপর চুল ঠিক করে মুচকি হাসলেন। আমার মাথা ঘুরে গেল। এই প্রশ্ন, এই হাসি, কি চলছে? আমি আর কিছু না বলে সেখান থেকে প্রায় দৌড়ে বেরিয়ে এলাম। সেই রাতে আমার ঘুম হলো না। আন্টি কেন এমন প্রশ্ন করলেন? এরপর আন্টি আমাদের বাড়িতে এলেন। বললেন, দিদি, একটু দুধ পাওয়া যাবে? মা বললেন, এখন গ্যাসে রেখেছি, একটু পর নিয়ে যেও। আন্টি বললেন, ঠিক আছে দিদি। তিনি চলে গেলেন। তখনই মা ডাকলেন, সঞ্জু। আমি বেরিয়ে এলাম। মা বললেন, রান্নাঘর থেকে দুধ নিয়ে আন্টির বাড়ি দিয়ে আয়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আবার আন্টির বাড়ি যাওয়া মানে তার প্রশ্ন আর হাসির মুখোমুখি হওয়া। মাকে না করতে পারলাম না। দুধ নিয়ে ধীর পায়ে তার বাড়ির দিকে গেলাম। দরজা আবার হালকা খোলা। ভিতরে উকি দিয়ে ডাকলাম। আন্টির মিষ্টি গলা, আয় সঞ্জু। ভিতরে গেলাম। তিনি রান্নাঘরে দাঁড়িয়ে আমাকে দেখে হাসলেন, বললেন, এত দেরি করলে? আমি দুধের বাটি দিয়ে বললাম, মা একটা কাজ দিয়েছিল তাই। তিনি বাটি নিয়ে বললেন, আচ্ছা শোনো। আমি তড়িঘড়ি বললাম, জি আন্টি। তিনি হালকা হেসে বললেন, তোমার সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই? আমি মাথা নাড়লাম, না। তিনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, কাউকে পছন্দ করো? আমার মনে হলো প্রশ্নের বৃষ্টি হচ্ছে। মাথা নিচু করে বললাম, না, এমন কিছু নেই। তিনি একটা হালকা নিঃশ্বাস ফেলে আমার দিকে ঝুঁকে বললেন, তাহলে একটা গোপন কথা বলো। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কি কথা আন্টি? তিনি আমার চোখে চোখ রেখে ধীরে বললেন, যাকে পছন্দ করা হয় তাকে কখনো বলতে হয় না, সামনের মানুষ নিজেই বুঝে নেয়। আমার বুকটা ধাস ধাস করতে লাগলো। এটা কি হচ্ছে?
আন্টি দুধ গ্যাসে রেখে মুচকি হেসে বললেন, যাও মাকে বলে দিও দুধ রেখে দিয়েছি। আমি কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। সেই রাতেও ঘুম হলো না। আন্টি কি মজা করছিলেন না অন্য কিছু? আমি এপাশ ওপাশ করছি, হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, অচেনা চেনা নম্বর। ঘুমিয়ে গেলে সঞ্জু? আমার গায়ে কাঁটা দিল। এত রাতে কে? কাঁপা হাতে লিখলাম, কে? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। তারপর আরেকটা মেসেজ, চিনে নাও। আমার মাথা ঘুরছে। কে হতে পারে? বন্ধুরা মজা করছে, কিন্তু এ নম্বর তো চেনা নাই। একটু ভেবে সাহস করে লিখলাম, আন্টি। মেসেজ টাইপ হচ্ছে দেখলাম। আমার বুকের ধড়কন বাড়ছে। তারপর মেসেজ এলো, হ্যাঁ, রাগ করলে না তো? আমার হাত পা অবশ হয়ে গেল। এটা কি হচ্ছে? আমি ধীরে লিখলাম, না, কিন্তু আমার নম্বর পেলেন কিভাবে? উত্তর এলো, তোমার মায়ের কাছ থেকে নিয়েছি। বলেছি কোনোদিন তোমাকে জিনিস আনতে বলতে পারি, তাই নম্বর লাগবে। আমার মাথায় ঝড় উঠল। মা না ভেবেই নম্বর দিয়ে দিয়েছেন। কিন্তু আন্টি এটা কিসের জন্য ব্যবহার করছেন? আমি দ্বিধায় পড়লাম। তখন আরেকটা মেসেজ, শোনো, কাল সন্ধ্যায় ছাদে এসো, কথা আছে। আমার হাত পা ঠান্ডা। কি কথা? উত্তর লিখতে যাচ্ছি, তখন আরেকটা মেসেজ, ভয় পেও না, কিছু ভুল বলবো না, শুধু কথা বলতে চাই। আমার সামনে দুটো পথ, হয় না বলে দিয়ে তো গিয়ে দেখি আন্টি কি চান। সাহস করে লিখলাম, ঠিক আছে। আন্টির শেষ মেসেজ, ভালো, তাহলে কাল দেখা হবে সঞ্জু। পরদিন সকালটা স্বাভাবিকভাবে কাটল, কিন্তু মনটা সারা দিন উসকুস করছে। সন্ধ্যার অপেক্ষা আর সঙ্গে একটা অদ্ভুত ভয়। সন্ধ্যা 7টার দিকে ছাদে গেলাম। হালকা ঠান্ডা হাওয়া বেজছে। চারদিকে চোখ বুলিয়ে দেখি আন্টি ছাদের এক কোণে দাঁড়িয়ে। আমাদের বাড়ির ছাদটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ধীরে বললাম, আন্টি। তিনি মুচকি হাসলেন, বললেন, ভেবেছিলে আমি মজা করছি? আমি থমকে গেলাম। কি বলছেন তিনি? কয়েক পা এগিয়ে এলেন। তার চুল হাওয়ায় উঠছে, চোখে একটা অন্যরকম ঝিলিক। হঠাৎ বললেন, কাউকে কখনো ভালোবেসেছ? আমার বুক ধক করে উঠল। এই কেমন প্রশ্ন? আমি একটু হেসে বললাম, না। আমার ভিতরে ঝড় উঠল। আন্টি কি আমার জন্য কিছু ভাবছেন? আমি সাহস করে বললাম, আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন? তিনি একটু চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, কখনো কখনো কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে। যদি সে তোমাকে বোঝে তাহলে আরও বেশি। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তিনি মাথা নেড়ে বললেন, কিছু সম্পর্ক বলা হয় না, আর কিছু কথা শুধু অনুভব করার জন্য, বলার জন্য নয়। তার এই কথা আমার মাথায় ঘুরতে লাগলো। এটা কি বন্ধুত্বের কথা নাকি অন্য কিছু? তিনি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, যাও, মা খুঁজবে। আমি মাথা নাড়লাম আর ফিরে এলাম, কিন্তু ভিতরে একটা হলচল শুরু হয়ে গেছে। যা হচ্ছে তা কি শেষ হবে নাকি চলবে? সেই রাতেও আবার বেচেনি। আন্টির কথাগুলো মাথায় ঘুরছে। কিছু সম্পর্ক বলা হয় না। আমি কি বেশি ভাবছি, নাকি আন্টি সত্যি কিছু বলতে চান যা সরাসরি বলতে পারছেন না? পরদিন সকালেও মনটা উদাস। দুপুর পর্যন্ত আন্টিকে দেখলাম না। সন্ধ্যায় আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে, হঠাৎ পিছন থেকে ডাক, সঞ্জু। ঘুরে দেখি আন্টি মুচকি হাসছেন। বললেন, বাজারে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, কিছু জিনিস আনতে হবে। তিনি পার্স থেকে 200 টাকার নোট বের করে দিলেন। বললেন, আমার জন্য কিছু জিনিস নিয়ে এসো। আমি চুপচাপ নোট নিলাম, কিন্তু এবার তিনি যাওয়ার সময় ধীরে বললেন, শুধু জিনিস নয়, সন্ধ্যায় ছাদে এসো, কথা আছে। আমার বেচেনি আরও বেড়ে গেল। তাড়াতাড়ি বাজার থেকে জিনিস নিয়ে তার বাড়ি দিয়ে এলাম। মা ভাবলেন আমি শুধু জিনিস দিয়ে এসেছি। সুযোগ পেয়েই ছাদে গেলাম। আন্টি আগে থেকেই দাঁড়িয়ে বললেন, ভালো করলে এসেছো। আমি ধীরে বললাম, কি কথা ছিল আন্টি? তিনি রেলিংয়ে হাত রেখে বললেন, কখনো মনে হয় যে কেউ তোমাকে বোঝে? কিছু না বলেও আমি বুঝতে পারলাম না কি উত্তর দেব। তিনি বলে চললেন, তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আমার বুকের ধড়কন বেড়ে গেল। এটা কি বলছেন? আমি কিছু বলার আগেই তিনি বললেন, ভয় পেও না,
আমি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছি না। আমি মাথা নাড়লাম। তিনি বললেন, কখনো কখনো বয়স দিয়ে সঠিক ভুল ঠিক হয় না, মন ঠিক করে। আমার মাথা ঘুরছে। আন্টি কি চান? আমি ধীরে বললাম, আন্টি আপনি। তিনি আমার কথা কেটে বললেন, যদি এসব তোমার অদ্ভুত লাগে আমি আর বলবো না, কিন্তু যদি তুমিও এই কথাগুলো পছন্দ করো তাহলে আমাদের এই ছোট্ট গোপন বন্ধুত্ব হতে পারে। আমি ভাবলাম, যখন ঘাস নিজে যে ঘোড়ার কাছে আসছে তখন ছাড়া উচিত নয়। সেই রাতে আমি নিজে থেকে আন্টিকে মেসেজ করলাম, আন্টি আমিও আপনাকে পছন্দ করি, সঙ্গে একটা হার্ট ইমোজি। আন্টি ওপাশ থেকে হার্ট ইমোজি পাঠালেন। আমি লিখলাম, আন্টি এবার ইমোজির হার্ট নে, আসল হার্ট চাই। তিনি বললেন, কাল দুপুর 1টায় বাড়িতে চলে এসো। পরদিন আন্টির বাড়ি গেলাম। আঙ্কাল বাড়িতে ছিলেন না, আন্টি তার ঘরে ছিলেন। আমি পৌঁছাতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমরা দুজনে অনেক গল্প করলাম, হাসলাম আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল 5টায় আমি বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি পছন্দ হয় লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকম আরও মজার গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপতে ভুলো না, যাতে কোনো গল্প মিস না হয়। ধন্যবাদ। আমি তন্ময়। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আমাদের আয়ের একমাত্র উৎস ছিল আমার বাবা। বাবা মারা যাওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। পরিবারের খরচ আর আমার পড়াশোনার খরচ চালানো খুবই কষ্ট হয়ে পড়ে। এবার আমাদের পরিবারের বর্ণনা দেই। আমার পরিবারে আমার মা, মেজ চাচা মনিরুল, ছোট চাচা শরীফুল থাকে। আমার 2 চাচাই বেকার, তারা তেমন পড়ালেখা করে নাই। আমার বাবার টাকায় তারা চলতো, কিন্তু এখন বাবা মারা যাওয়ায় আমার পরিবার না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে। পরিবারের এমন খারাপ অবস্থায় আমার মা আমাদের বাঁচার চাবি হয়ে উঠেছে। আমার মা অনেক সুন্দরী। আমার মায়ের বয়স 35 বছর। আমার মায়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো তার পাহাড়ের মতো উঁচু সামনের গুলা। আমার মা সেবা খুব পছন্দ করত। আমার বাবা যখন জীবিত ছিলেন প্রায় প্রতি রাতেই তাদের দেখতাম দরজার পিছনে দাঁড়িয়ে থেকে। যাই হোক, আমার প্রাইভেট টিচাররা বেতন চাইছে। আমি বেতন দিতে পারছি না বলে আমাকে প্রাইভেটে আসতে না করে দিয়েছে। আমি এই কথা গিয়ে মাকে বলি। মা বলে কাল টিচারের সাথে গিয়ে কথা বলবে। আমি পরের দিন মাকে টিচারের কাছে নিয়ে যাই। মা সেদিন সিল্কের নীল রঙের শাড়ি, কালো রঙের হাতা কাটা ব্লাউজের সাথে পরেছিল। চুলগুলো খোলা ছিল। মার বিশাল সামনের গুলো কোনোভাবেই আটকে রাখতে পারছে না, অর্ধেক বাইরে বেরিয়ে আছে। মাকে দেখতে একদম খানদানি সেই রকম মহিলাদের মতো লাগছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম সবাই আমার মায়ের ওই দিকে চেয়ে আছে। আমরা স্যারের বাসায় এসে পৌঁছালাম। স্যার আমার মাকে দেখে চোখ ফেরাতে পারছে না। স্যারের সাথে মায়ের পরিচয় করিয়ে দিলাম। স্যার আমাকে অন্য রুমে গিয়ে বসতে বললেন। আমি অন্য রুম থেকে স্যার আর মায়ের কথা শুনছি। মা বলল, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমাদের কাছে কোনো টাকা নেই। তাই আপনি যদি আমাদের উপর দয়া করে আমার ছেলেকে বিনা বেতনে পড়ান তবে আমাদের অনেক উপকার হয়। স্যার বলল, দেখুন আমি কাউকেই বিনা বেতনে পড়াতে পারবো না, তবে আপনি যদি চান আপনার জন্য একটি অফার আছে। মা বলল, কি অফার? স্যার বলল, আপনি দেখতে অনেক সুন্দর। আপনি যদি চান আপনার ছেলেকে আমি বিনা বেতনে পড়াতে পারি, কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। মা বলল, কি কাজ করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার ছেলেকে পড়ান। ওর বাবার শেষ ইচ্ছে ছিল আমার ছেলে ডক্টর হবে। স্যার বলল, আপনার ছেলেকে আমি ডক্টর বানাব।
কিন্তু আপনাকে আমার সাথে শুতে হবে। আপনি আমার কথায় রাজি হলে আমি সব করতে পারি। প্রয়োজনে আমার কাছ থেকে টাকাও নিতে পারবেন। শুধু আমাকে সুযোগ দিতে হবে। আমি স্যারের মুখে এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। ইচ্ছে করছিল স্যারকে ধরে পুলিশের হাতে তুলে দিই, কিন্তু আমার মা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা বলল, আপনার কথায় রাজি হতে আমার কোনো লজ্জা নেই। আমার ছেলে ভালোভাবে মানুষ হলেই হবে। ছেলেকে মানুষ করার জন্য আমি সব করতে রাজি আছি। এটা শুনে মনে মনে মায়ের জন্য শ্রদ্ধা জন্মালো। শুধুমাত্র মা পারে নিজেকে অন্যের হাতে ছেলের জন্য তুলে দিতে। স্যার বলল, বেশ, আজ রাত 8টায় আমার বাসায় চলে আসবেন। সারা রাত আমার সাথে থেকে সকালে টাকা নিয়ে যাবেন। মা খুশি মনে রাজি হয়ে আমাকে ডাক দিল, বলল স্যার বিনা বেতনে পড়াতে রাজি হয়ে গেছে। আমি কিছু শুনিনি এমন ভাব করে স্যারকে ধন্যবাদ দিলাম আর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রাত 8টার জন্য অপেক্ষা করতে লাগলাম। 8টা বাজতেই দেখি মা সুন্দর করে সেজেগুজে বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। আমি জিজ্ঞেস করতেই মা বলল, এক বান্ধবীর বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছে। আমি বললাম, কখন ফিরবে? মা বলল, আজকে নাও ফিরতে পারি, কালকে ফিরব। ফ্রিজে খাবার রাখা আছে, বের করে খেয়ে নিস, আর তোর চাচাদের খেতে বলিস। এরপর মা চলে গেল। আমি মায়ের পিছু নিতে লাগলাম। দেখলাম মা স্যারের বাসায় ঢুকলেন। স্যারের বাসা ছিল একতলা। আমি বাইরে দাঁড়িয়ে কাচের জানলার ভেতর দিয়ে দেখছি ভিতরে কি হয়। তার আগে মা আজকে কি পরেছে তার বর্ণনা দিয়ে নেই। মা আজকেও স্লিকের শাড়ি পরেছে, সাথে হাতা কাটা ব্লাউজ, যা একদম সুন্দরী লাগছে। মা হলুদ রঙের শাড়ি আর কালো রঙের ব্লাউজ পরে আছে। স্যার মাকে এক নজরে দেখে যাচ্ছে। মা বলল, শুধু কি দেখেই পেট ভরবেন নাকি কিছু করবেন? স্যার মায়ের জন্য এক গ্লাস ওই পানি ঢেলে মাকে খেতে বললেন। মা এক গ্লাস ওই পানি এক ডোকে খেয়ে নিল। তারপর স্যার মায়ের কাছে গিয়ে মায়ের সামনে হাত দিলেন। এই দৃশ্য দেখে আমার বাবাজি রেগে যায়। তখন আমার আর বুঝতে বাকি রইল না স্যার কেন আমাকে বিনা বেতনে পড়াতে রাজি হলেন। তারপর মা স্যারের কথা মতো স্যারের সেবা করতে লাগলেন। আমি মায়ের এরকম অবস্থা আর দেখতে পারলাম না। পকেট থেকে ফোন বের করে মা আর স্যারের কিছু ছবি তুলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু মায়ের কথা চিন্তা করছিলাম। মা আর স্যারের যা দেখলাম সেগুলো বিশ্বাস করতে পারছিলাম না। পরের দিন মা বাসায় আসল দুপুর 2টায়। মায়ের হাঁটতে কষ্ট হচ্ছিল। মাকে দেখে অনেক ক্লান্ত লাগছে। মা স্নান সেরে আমাদের খাবার দিল। আমি খাবার খেয়ে স্যারের কাছে পড়তে গেলাম। স্যার আমাকে দেখে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, এগুলা তোর মাকে দিবি। আমি জিজ্ঞেস করলাম, এগুলা কিসের টাকা? স্যার বলল, তোর মায়ের উপর খুশি হয়ে তোদের এই টাকা দিলাম। আমি টাকা নিয়ে বাসায় চলে আসলাম। 2 দিন পর আমার মাথায় মায়ের কিভাবে স্যারের মতো সেবা করা যায় শুধু সেটা ঘুরছে। ভাবতে লাগলাম কিভাবে মাকে সেবা করা যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো। আমি রাব্বি ভাইকে ফোন করলাম। রাব্বি ভাই এলাকার বড় নেতা। এলাকার সব কাজ তার নির্দেশেই হয়। রাব্বি ভাই বলিষ্ঠ দেহের অধিকারী, গায়ের রং শ্যামলা। তাকে দেখতে গুন্ডাদের মতো। রাব্বি ভাই আমার বাবার খুব কাছের মানুষ ছিল। বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সব কাজে রাব্বি ভাই নিজে সাহায্য করত। আমার পরিবারের সাথে রাব্বি ভাই অনেক ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আমি রাব্বি ভাইয়ের সাথে অনেক ফ্রি ছিলাম। আমরা 2 জন একসাথে ক্রিকেট খেলতাম। তাকে বিকালে দেখা করতে বললাম। বিকেলে রাব্বি ভাইয়ের সাথে দেখা করলাম এবং একটা দারুণ প্ল্যান করলাম।
রাব্বি ভাইকে ফোনের সব ছবিগুলো দেখিয়ে আম্মুকে ব্ল্যাকমেইল করতে বললাম। আমি রাব্বি ভাইকে পুরা প্ল্যানটা বুঝিয়ে বললাম, তুমি বিকেলে তোমার দুজন বন্ধুকে নিয়ে আমাদের বাসায় যাবা, গিয়ে আম্মুকে ভয় দেখাবা ছবিগুলা দেখিয়ে, আর আম্মুকে জোর করবা। ঠিক সে সময় আমি মায়ের রুমে ঢুকব, তুমি তখন আম্মুকে বলবা আমার সাথে সেবা করতে। আম্মু যদি না করে তাহলে আম্মুকে ছবিগুলা নেটে ছেড়ে দেয়ার হুমকি দিবা। রাব্বি ভাই আমার প্ল্যান শুনে খুশি হলেন। আমি রাব্বি ভাইকে বললাম, এইভাবে তুমিও আমার মায়ের সেবা করতে পারবা, আমিও আমার মাকে সেবা দিতে পারবো। রাব্বি ভাই বলল, তোর প্ল্যান আমার ভাল লাগেছে, কিন্তু তোর চাচারা বাসায় থাকলে? আমি বললাম, চাচ্চুরা বিকেলে বাসায় থাকে না, বিকাল 4টায় বাসা থেকে বের হয় আর রাত 8টায় বাসায় ফিরে। রাব্বি ভাই বলল, বাহ, তোর মায়ের সেবা করার জন্য এটা অনেক সময়, কালকে বিকেলে তোর বাসায় যাব। রাব্বি ভাইকে রাজি করিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন শুধু কালকে বিকেলের অপেক্ষা। পরের দিন বিকাল 4টায় রাব্বি ভাই আমাদের বাসায় আসলো। আমি মাকে আগেই বলেছি আমি খেলতে যাব, কিন্তু আমি আমাদের বাসার পিছনে দাঁড়িয়ে মায়ের রুমে উকি দিয়ে দেখছি কি হয়। রাব্বি ভাই আর তার 2 বন্ধু রাসেল এবং জাবেদ ভাই মার রুমে ঢুকে রাব্বি ভাই মায়ের চুল ধরে বিছানা থেকে নিচে নামাল। রাব্বি ভাইয়ের এই ব্যবহারে মা রাগে গিয়ে বলল, কি বেয়াদবি করছিস রাব্বি? রাব্বি ভাই মায়ের কথা শুনে হেসে বলল, বাহিরে কাজ করে এখন নাটক হচ্ছে, তোমার কাজের ছবি আমাদের কাছে আছে। মা ভয় পেয়ে বলল, কি যা তা বলছিস? কিসের ছবি আছে তোর কাছে? রাব্বি ভাই ফোন থেকে ছবি বের করে মাকে দেখালো। মা ছবি দেখে লজ্জায় লাল হয়ে গেছে। রাব্বি ভাই বলল, আমরা এখন তোর সেবা করব, বেশি নেকামি করলে ছবি ভাইরাল করে দিব। মা প্রথমে আকুতি করলেও পরে কোনো উপায় না দেখে মা রাজি হয়ে গেল। মা আজকে পাতলা লাল রঙের শাড়ি পরেছে। কিছুক্ষণ পর দেখলাম মা এখন আয়েশ করে খাচ্ছে। 15 মিনিট পর রাব্বি ভাই নিজের স্থান পরিবর্তন করলেন। এভাবে পালা করে 3 জন 40 মিনিট আমার মাকে দিল। 40 মিনিট কাজ করার পরও কেউ ক্লান্ত হয়নি। রাব্বি ভাই নিজের ফোন বের করে আমাকে মিস কল দিল। আমি বুঝলাম এবার আমার এন্ট্রি নেয়ার সময় হয়েছে। আমার হার্ট বিট বেড়ে গিয়েছে। জীবনের প্রথম মায়ের সেবা করব। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এমন ভাব নিলাম যেন আমি কিছু জানি না। আমি রাব্বি ভাইকে নাটক করে বললাম আমার মাকে ছেড়ে দিতে। রাব্বি ভাই আর আমি একটু অভিনয় করলাম যাতে মা বুঝতে না পারে এগুলা আমার প্ল্যান ছিল। রাব্বি ভাই ছবিগুলা দেখিয়ে বলল, তোর মাকে কাজ করতে না দিলে এগুলো সব ভাইরাল করে দিব। আমি কোনো কথা বললাম না। আমি রুম থেকে বের হয়ে যাব ঠিক সে সময় রাব্বি ভাই আমাকে বলল, কই যাচ্ছিস? তোর মায়ের কাজ করা দেখবি না? রাব্বি ভাই আমাকে বের হতে দিল না। আমি সোফায় বসে আছি, আর তারা 3 জন আমার সামনে মাকে খেতে দিচ্ছে। মা আমার চোখের দিকে তাকাতে পারছে না লজ্জায়। মায়ের মুখে কোনো শব্দ নাই। সবশেষে আমিও মাকে সেবা করলাম। এভাবে আমরা 4 জন মিলে আমার জন্মদাত্রী মায়ের সেবা করেছি। আজ কলেজে যাওয়ার সময় হঠাৎ আমার ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা হয়। ওর নাম ছিল রাজু। ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। ওর সাথে কথা বলতে বলতে জানতে পারলাম ওর মা আর বাবার ডিভোর্স হয়ে গেছে 1 বছর আগে। কি কারণে ডিভোর্স হলো এটা জানতে চাইলে রাজু বলে ওর মা নাকি অন্য লোকের সাথে পালিয়ে গেছে। আমি বললাম, তোর বাবা আর বিয়ে করেনি? রাজু বলল, না, বাবা আমার কথা ভেবে আর বিয়ে করেনি। আমার মাথায় বুদ্ধি আসলো। আমি মনে মনে প্ল্যান করলাম মাকে রাজুর বাবাকে দিয়েই সেবা করাই। আমি রাজুর সাথে ওদের বাসায় গেলাম।
আঙ্কেলের সাথে দেখা করলাম। আঙ্কেলের সাথে আগে থেকেই আমার ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমাকে ছোটবেলায় নিজের ছেলের মতোই আমাকে আদর করত। আমি আঙ্কেলের কাছে গিয়ে বসলাম। রাজু তখন হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে গিয়েছিল। আমি আঙ্কেলকে মজার ছলে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনি আপনার জীবন এইভাবে নষ্ট করছেন, একটা বিয়ে করে নিলেই তো পারেন। আঙ্কেল বলল, বিয়ে তো করতেই চেয়েছিলাম, কিন্তু পরে রাজুর কথা চিন্তা করে বিয়ে করিনি। আমি বললাম, আরে আঙ্কেল, তাই বলে আপনি আপনার এই সময় এইভাবে নষ্ট করবেন? কিছু যদি না মনে করেন, আপনাকে একটা বুদ্ধি দেই। আমার কাছে সেই রকম একজন আছে। কিছু টাকা দেন, আমি তার সাথে আপনার সঙ্গমের ব্যবস্থা করে দিচ্ছি। আঙ্কেল রেগে গিয়ে আমাকে ধমক দেয়। আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আমি আপনার কষ্ট বুঝি। আপনাকে আমার বন্ধু ভেবেই এই আইডিয়াটা দিলাম। এখন আপনি ভেবে দেখেন, আপনি এইভাবে আপনার সময় নষ্ট করবেন নাকি কিছু টাকার বিনিময়ে নিজেকে শান্ত করবেন। দেখলাম আঙ্কেল গভীর ভাবনায় ডুবে আছে। আমি আঙ্কেলকে বললাম, আপনি রাজুকে নিয়ে চিন্তা করবেন না। ও কোনোভাবেই জানতে পারবে না, আমি আপনাকে কথা দিলাম। আঙ্কেল বলল, তুমি যখন এত করে বলছো তখন ঠিক আছে। কত টাকা লাগবে তোমার? আমি বললাম, 15,000 টাকা দিলেই সারাদিনের জন্য আপনার। আঙ্কেল আমার কোথায় রাজি হয়ে গেল। আমি আঙ্কেলকে বললাম, তার সাথে কথা বলে আমি আপনাকে সময় আর জায়গা ফোনে জানাব। এই বলে আমি রাজুর বাসা থেকে খুশি মনে চলে আসলাম। আর মনে মনে ভাবলাম, আজ মাকে ভালোভাবে সেবা দেওয়ার পর এই সারপ্রাইজ দিব। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে আমি আর মা রুমে এসে দরজা লাগিয়ে দেই। মায়ের রুমে ড্রেসিং টেবিল ছিল। মা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। আমি হেসে মাকে বললাম, ও মা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। তোমার জন্য একজন ঠিক করেছি। সারাদিন তার সেবা করবে আর আসার সময় 15,000 টাকা নিয়ে চলে আসবা। মা বলল, সাব্বাস বাবা। অনেক দিন ধরে বাইরের মানুষের সেবা করি না। আমি বললাম, রাজুকে তো চিনি, আমার বন্ধু। ওর বাবা তোমাকে দিয়ে সেবা নিতে চায়। আমি বলিনি তুমি আমার মা। আমি তার কাছে তোমাকে অন্য মহিলা বলে পরিচয় দিয়েছি। মা বলল, ভালো করেছিস বাবা। তো কখন যাব তার কাছে? আমি বললাম, এই তো সন্ধ্যায় এক হোটেল ভাড়া করে রাখব, সেখানে সারারাত সে তোমাকে দিয়ে সেবা নিবে। আমি রাজুর বাবাকে ফোন দিয়ে জায়গা আর টাইমের কথা বলে দিলাম। রাজুর বাবা বলল, তার সাথে তার এক বন্ধু থাকবে। আমি জবাব দিলাম, দুজন মিলে সেবা নিলে টাকা ডাবল দিতে হবে। রাজুর বাবা ঠিক আছে বলে রেখে দিল। সেদিন বিকেল বেলা মা রেডি হচ্ছে। আমি মায়ের ঘরে গেলাম। মা আমার সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। আমি মাকে সিলেক্ট করে দিলাম আজ কি কি পরবে। মা আমার কথা মতো রেডি হয়ে নিল। মায়ের ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেয়া, চুল খোলা। আমি মাকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। ছোটকা বাসায় ছিল না, আর মেজকাকে বলে গেলাম আজ এক বন্ধুর বাসায় অনুষ্ঠান আছে। আজ রাতে মা আর আমি কেউই বাড়ি আসব না। ফ্রিজে সব রান্না করা আছে, খেয়ে নিও। সন্ধ্যা 7টা বাজে। আমি আর মা ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছি। ড্রাইভার বারবার লুকিং গ্লাস দিয়ে মাকে দেখছে। তাকাবে না কেন? গাড়িতে এমন একজন থাকলে রাস্তায় কি আর মন থাকে? আমি ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে মাকে বললাম, আমাদের মা ছেলের কান দেখে ড্রাইভারের মুখ দিয়ে জল পড়ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলের কাছে পৌঁছে গেলাম। মার সামনের মাঝখানে টাকা রেখে ড্রাইভারকে বললাম টাকা মায়ের কাছ থেকে নিতে। ড্রাইভার হাত বাড়িয়ে টাকাটা নেয়ার ছলে একবার দিল। আমরা হোটেলের রুমে ঢুকলাম। রাজুর বাবা আমাদের জন্য বসে আছে। রাজুর বাবা মাকে দেখে হা হয়ে আছে। আমি বললাম, আঙ্কেল, আগে পেমেন্ট করে তারপর যা ইচ্ছা তাই করবেন।
আর আপনার বন্ধু কই? রাজুর বাবা বলল, ও একটু বাথরুমে গেছে। এখন একটু রাজুর বাবার বর্ণনা দিয়ে নেই। রাজুর বাবার নাম রফিক হাসান। তিনি রিটায়ার্ড আর্মি অফিসার। শ্যামলা বর্ণের ৪৫ বছরের এই আর্মি অফিসার এর শরীরে যে প্রচুর শক্তি আছে তাতে কোনো সন্দেহ নেই। রফিক সাহেব মাকে নাচতে বললেন। আমি একটা গান প্লে করে দিলাম। মা গানের বিটের তালে তালে নাচা শুরু করল। ঠিক এ সময় বাথরুম থেকে বের হয়ে আসলেন রফিক সাহেবের বন্ধু। তার বন্ধুকে দেখে আমার আর মায়ের চোখ কপালে উঠে গিয়েছে। রফিক সাহেবের বন্ধু আর কেউ নয়, আমার ছোটকা। ছোটকাকে দেখে মা তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিল। ছোটকা রেগে গিয়ে আমাদের গালি দিতে লাগলো। আমি ছোটকাকে বুঝাতে লাগলাম। ছোটকাকে বললাম, মা যদি এইসব না করতো তাহলে আজ আমাদের পথে বসতে হতো। তোমরা তো সারাদিন ঘরে বেকার বসে থাক, কোনো কাজ করো না। তাই মা বাধ্য হয়ে এই রাস্তায় নেমেছে। কাকা দেখলাম আমার কথা শুনে চুপ হয়ে গেছে। আমি মাকে বললাম, মা তুমি তোমার কাজ চালিয়ে যাও। এদিকে রফিক সাহেবের বুঝতে বাকি রইল না যে এটা আমার মা।